গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, সুহাসিনী তরল আলতা। যাই সুহাসিনী তরল আলতা। ছুটির দিনে বিকেলে পুরনো বন্ধুর সঙ্গে গল্প করছিলাম। হকার এসে জানলার ধারে দাঁড়ালো। আলতা নেবেন বাবু? আমি একটু বিরক্ত ভঙ্গিতে মাথা নেড়ে বললাম, না। হকার নাছোড়বান্দা। জানলার শিক শক্ত করে ধরে হকার নরম অনুনয় সুরে বলল, এক শিশি আলতা মা লক্ষ্মীর জন্য নিন না কর্তা, খুব ভালো আলতা, পায়ের হাজা ফাটা নষ্ট হয়। বললাম, আলতার গুণাগুণ আমার জানা আছে, কিন্তু এখন কোনো দরকার নেই, তুমি সামনে এগিয়ে দেখো। লোকটি বলল, নিন না বাবু, বাজারের চেয়ে সস্তা দিচ্ছি, 12 আনা করে শিশি। মা লক্ষ্মী শখ করে যেদিন পড়বেন দেখবেন ঠিক একেবারে পদ্ম ফুলটি ফুটে রয়েছে। কথায় আছে না বাবু, চরণ কমল। মা জননীরা যখন আলতা পরেন তখন তা বোঝা যায়। জুতো বলুন, স্যান্ডেল বলুন, আর কিছুতে তা হয় না বাবু। লোকটির কবিত্বে আকৃষ্ট হয়ে বললাম, আচ্ছা দাও এক শিশি। ফটিক, আলতা ফিরি করতে তুমি এই পাইকপাড়ার দিকেও আসো নাকি আজকাল? আমার বন্ধুর কথায় লোকটি চমকে উঠে বলল, কে কে কথা বলছেন ওখানে? বললাম, আমার বন্ধু বিমল মুখুজ্জে। বিমল, তুমি ওকে চেনো নাকি? আলতাওয়ালা এতক্ষণ বিমলকে দেখেনি। যেখানে সে দাঁড়িয়েছিল সেখান থেকে ইজি চেয়ারে আধশোয়া বিমলকে দেখবার জো ছিল না, কিন্তু সে এবার সোজা হয়ে বসতে দুজনে চোখাচোখি হলো। ফটিক একটু অপ্রস্তুত হয়ে বলল, ছোট কর্তা, আপনি এখানে? বিমল বলল, আমি এদিকে মাঝে মাঝে আসি, তোমারও এদিকে যাতায়াত আছে দেখছি। তা তোমার আলতা কেমন চলছে? নাম সেই সুহাসিনী আছে না? ফটিক বলল, আর কেন লজ্জা দেন কর্তা? বিমল এবার অপ্রতিভ হয়ে বলল, না না, লজ্জার কি আছে, আমি সেসব ভেবে ও কথা বলিনি ফটিক, তুমি কিছু মনে করো না। পকেট থেকে সিগারেটের প্যাকেটটি বের করে বিমল ফটিকের হাতে দিতে গেল। ফটিক খুশি হয়ে বলল, আমরা কি সিগারেট খাওয়ার মানুষ কর্তা, একটা বিড়ি থাকে তো দিন। বিমল বলল, হয়েছে হয়েছে, নাও। এবার আমি লোকটির দিকে তাকালাম। বছর 40-42 হবে বয়স, রোগা চেহারা, রংটা খুবই কালো। গায়ে একটা ছিটের হাফ শার্ট, কাঁধে ঝোলানো ব্যাগের মধ্যে আলতা শিশি, সাবান, স্নো পাউডারের কৌটো, যেমন আরও 5 জন ফিরিওয়ালার থাকে তেমনি। লোকটির চেহারার মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে বলে আমার মনে হলো না, কিন্তু বিমলের সঙ্গে ওর কথা বলার ভঙ্গিতে এক গোপন রহস্যের আভাস পেলাম। আলতার দাম নিয়ে লোকটি চলে যাওয়ার পর আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, তুমি ওকে চেনো নাকি? বিমল বলল, বাহ, চিনব না কেন, ফটিক দাস আমাদের পাশের গায়ের লোক। পার্টিশনের পরে একই সঙ্গে আমরা দেশ ছেড়েছি, এখনও অবশ্য পাতিপুকুর কলোনিতে আছে, আর আমি কালীঘাটের মোহনপুকুরে। তাহলে ওর সব খবরই আমি রাখি। জানো কল্যাণ, এই সুহাসিনী তরল আলতার মধ্যে একটি গল্প আছে। আলতা তরল হলেও গল্পটি একেবারে তরল নয়। কিসের গল্প বিমলবাবু? ট্রেতে করে 2 কাপ চা নিয়ে রেখা ঘরে এসে ঢুকল। বিমল বলল, আপনার জন্য এক শিশি আলতা রাখলুম আমরা, সেই গল্প। শিশির আলতা আপনার, কিন্তু শিশির গল্পটি কল্যাণের তো আপনার শুনবার যোগ্য নয় বৌদি। রেখা হেসে বলল, আপনারা যদি বলতেই পারলেন, আমার শোনায় কি দোষ? বলে রেখা তক্তপোষের এক কোণে বসে পড়ল।
বিমলকে ইতস্তত করতে দেখে আমি বললাম, তুমি বলে যাও, রেখা না হয় মনে মনে কানে আঙ্গুল দিয়ে থাকবে। আর একটু অনুরোধ উপরোধের পর বিমল বলতে শুরু করল, ফটিকের বাড়ি ছিল আমাদের পাশের গ্রাম চণ্ডীপুরে। ওর বাবা ধোপার ব্যবসা করত, নাম লিখত সুবল ধুপি। কিন্তু ফটিক বোর্ড স্কুলে ঢুকেই নিজের পদবি পাল্টে লিখতে লাগলো দাস। বোর্ড স্কুল থেকে পাশ করে এমই স্কুলেও ঢুকেছিল, কিন্তু বছর 2 বাদে ওর বাবা মারা যাওয়ায় ওকে পড়া ছাড়তে হলো। সবাই বলল, জাত ব্যবসা ধরো। কিন্তু বাপের পদবীর মতো বাপের পেশাও ফটিকের মনোপুত হলো না। ও ভবঘুরে হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগলো। গায়ের লাগা যে গঞ্জ আছে সেখানেও মাঝে মাঝে ও থাকে, তবে ওর জীবিকার কিছু ঠিক থাকে না। কখনো দেখি লতিফ শিকদারের দর্জির দোকানে ও মেশিন চালাচ্ছে, কখনো বা শশী দত্তের মুদিখানায় নারকেল তেল ওজন করছে। ওর মতির স্থির নেই, গতির স্থির নেই। গায়ে গঞ্জে সবাই ওর নিন্দে করে। শোনা যায় ওর স্বভাব চরিত্র বিগড়েছে। পার্টিশনের পরে আমি যেবার সপরিবারে কলকাতায় এলাম, দেখি ফটিকও আমাদের গাড়িতে উঠেছে। একা নয়, সস্ত্রীক। ওর স্ত্রীর সঙ্গে অবশ্য আমার স্ত্রী আলাপ পরিচয় করল। তার কাছে শুনলাম ফটিকের স্ত্রী বেশ সুন্দরী, বয়স খুব অল্প, 14-15 বেশি নয়। কি বয়স কি চেহারায় ফটিকের সঙ্গে ওকে মোটেই মানায়নি। আমার স্ত্রী একটি চলতি উপমার উল্লেখ করে বলল, বাদরের গলায় মুক্তোর হার। এ ক্যাম্প সে ক্যাম্প ঘুরে ফটিক গিয়ে ঘর বাঁধল পাতিপুকুরের কলোনিতে। ওই কলোনিতে বিষ্ণুপদ মিত্র নামে আমার এক বন্ধু থাকে। তার বাড়িতে আমার যাওয়া আসা আছে। সেই সূত্রে ফটিকের সঙ্গে আমার ফের দেখা সাক্ষাৎ হলো। একদিন ফটিক আমাকে নিয়ে গেল তার বাড়িতে। ছোট্ট ঘর, টিনের চাল, বাঁশের বাখারির বেড়া, মাটির ভিত, সামনে এক ফালি বারান্দা। বারান্দার নিচে ছোট উঠোন, এক পাশে বেশ গাঁদা ফুল ফুটেছে। খানিকটা দূরে একটি তুলসী গাছ। ঘোমটা টানা একটি বউ এসে সেখানে একটি মাটির দ্বীপ জেলে দিয়ে গেল। বারান্দায় একটি টুল পেতে বসে খুঁটিতে ঠেস দিয়ে আমি ফটিকের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। বললাম, যাক, তুমি এতদিনে তাহলে সত্যি গৃহস্থ হয়েছ ফটিক? করছো কি আজকাল? চাকরি বাকরি কিছু? ফটিক হেসে বলল, চাকরি কোথায় পাবো কর্তা, নিজে একটা আলতা বের করেছি। ওগো, এক শেষে আলতা নিয়ে এসো দেখি, আর কর্তাকে একটু চাটা করে দাও। হ্যারিকেনের আলোয় আলতা শিশিটা নেড়ে চেড়ে দেখে বললাম, বাহ, বেশ নামটি রেখেছ তো, সুহাসিনী তরল আলতা। সুহাসিনী নামটি কার? ফটিক লজ্জিত ভঙ্গিতে হাসল। আমার পরিবারের সবাই এই নিয়ে ঠাট্টা তামাশা করে, কিন্তু তামাশা করলে হবে কি কর্তা, ওর পয় আছে, আলতাটা চলেছে ভালো। শুনলাম আলতাটা নিজের বাড়িতেই তৈরি করে ফটিক, তার কাজে সাহায্য করে সুহাসিনী। শিশির মধ্যে আলতা ঢালে, ছিপি লাগায়, লেবেল লাগায়, আর ফটিক শহরের দোকানে দোকানে সেই আলতা শিশি পৌঁছে দিয়ে আসে। মাঝে মাঝে থলিতে ভরে নিজেও ফিরি করে বেড়ায়। ফটিকদা আছো নাকি? ফটিকদা? 24-25 বছরের একটি যুবক উঠোনে এসে দাঁড়ালো। আলাপে বাধা পড়ায় ফটিক যেন একটু অপ্রসন্ন হলো। বলল, আছি, আমরা একটা কথায় আছি পবন। পবন তার অপ্রসন্নতা গ্রাহ্য না করে এগিয়ে এসে বলল, আমিও একটা কথা বলতে এসেছি ফটিকদা। আমাদের আলতাটা বউবাজার স্টোর্সে এ মাস থেকে পাইকারিভাবে নেবে। বলে এসেছি পরশুবেলা 10টায় 100 শিশি ডেলিভারি দেব। আজ রাত থেকে সবাই মিলে হাত না লাগালে। ফটিক বিরক্ত হয়ে বলল, আচ্ছা আচ্ছা, পরে এসে হাত লাগাস,
এখন যা, ঘুরে আয়। বললাম যে একটা কথায় আছি। পবন হেসে বলল, আচ্ছা, তুমি তাহলে ওর সঙ্গে দরকারি কথাটা সেরে নাও, আমি ততক্ষণে বৌদিকে সুখবরটা দিয়ে আসি। আর কোনো দিকে না তাকিয়ে পবন সোজা ঘরের মধ্যে ঢুকল। ফটিক বলল, হ্যারিকেনটা ঘরে নিয়ে যাও, এখানে আর আলোর দরকার হবে না, চাঁদের আলোতেই সব দেখা যাচ্ছে। কি বলেন কর্তা? ফটিক নিজেই গিয়ে দোরের সামনে হ্যারিকেনটা রেখে এলো। পবন অবশ্য বেশিক্ষণ দেরি করল না, খানিক বাদেই ঘর থেকে বেরিয়ে এলো। যাওয়ার সময় বলে গেল, আমি ঘুরে আসছি। ও চলে গেলে আমি জিজ্ঞেস করলাম, ছেলেটি কে? ফটিক বলল, পবন চক্রবর্তী, এই কলোনিতেই থাকে। দেশের ঘর দর বিক্রি করে সকয়েক টাকা সঙ্গে এনেছে, কিন্তু নিজে এখনো ঘর তোলেনি। এখানে মাসি বাড়িতে আছে। ওর ইচ্ছে আমার কারবারে অংশীদারি হয়, কিন্তু আমি ওসব অংশ টংশের মধ্যে নেই। টাকা তুমি ধার দিয়েছ, সুদ সমেত ফেরত দেব, ব্যাস ফুরিয়ে গেল। কিন্তু পবন নাছোড়বান্দা, লজ্জা সরম মান অপমান বোধ নেই, না ডাকলেও আসে। ডাকটা ফটিকের কাছ থেকে না এলেও অন্য কোনো দিক থেকে যে আসে না তা আমার মনে হলো না, কারণ পবন বেশ স্বাস্থ্যবান সুপুরুষ। বেশে বাসে শৌখিনতার ছাপও দেখলাম। গায়ে তেরছি কালার পাঞ্জাবি, ঠোঁটের উপর বাটারফ্লাই গোফ। ও যতক্ষণ ঘরে ছিল, লজ্জাবতী সুহাসিনীর মৃদু মধুর হাসি আর কথা আমার কানে যাচ্ছিল। আসবার সময় আমিও ফটিককে পরামর্শ দিয়ে এলাম, ভাগের কারবারে যেন সে না যায়। ফটিক বলল, আমাকে শেখাতে হবে না কর্তা, আমি খুব সাবধানে আছি। কিন্তু সাবধান থেকেও বিশেষ সুবিধা করতে পারল না ফটিক। বছর দেড়েক বাদে বিষ্ণুপদর বাড়িতে গিয়ে শুনলাম, মাস দুই আগে পবন সুহাসিনীকে উড়িয়ে নিয়ে গেছে। সেদিনের ভাবভঙ্গি দেখে আমি এই রকমই খানিকটা আশঙ্কা করেছিলাম। বিষ্ণুপদ বলল, বউটা হয়তো একেবারে পালিয়ে যেত না, কিন্তু শেষের দিকে ফটিক ওকে বড়ই জ্বালা যন্ত্রণা দিত, মারধরও করত বলে শুনেছি। তাছাড়া ফটিকেরও গোড়া থেকেই দোষ ছিল, জাত ভারিয়ে ও কায়েতের মেয়েকে ভুলিয়ে নিয়ে এসেছিল। সুহাসিনী নিজের মুখেই স্বীকার করেছে। বললাম, ওসব কথা রেখে দাও, ফটিক না হয় জাতেই ভারিয়েছিল, নিজের চেহারা বয়স বিদ্যা বুদ্ধি তো আর ভাড়াতে পারেনি। গোড়াতে সুহাসিনী কি দেখে ভুলল? বিষ্ণুপদ বলল, তা বলতে পারবো না, ভুলবার যখন বয়স আসে তখন কিছু না দেখেও মেয়েরা ভোলে, তারপর ভুল ধরা পড়লে ফের ভুলতে ভোলাতে সাজ যায়। শুনলাম ঘর তালাবদ্ধ করে ফটিক বিভাগী হয়েছে। আরও মাস কয়েক বাদে বিষ্ণুপদর সঙ্গে দেখা হতে সে নতুন খবর শোনালো, ফটিক আবার বিয়ে করে ঘরের তালা খুলেছে। এবার আর অসবর্ণা নয়, সজাতের একটি মেয়েকে বিয়ে করেছে ফটিক। রানাঘাটের ক্যাম্পে আধ পেটে খেয়ে শুকিয়ে মরছিল সুখদা, ফটিক তাকে নিয়ে এসেছে। বয়স 27-28। সুখদার আগেও একবার বিয়ে হয়েছিল, গুটি 2 ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু তারা সব গেছে। ফটিকের এই অনাচারে কলোনি শুদ্ধ লোক ক্ষেপে উঠেছিল, কিন্তু সেক্রেটারি বিষ্ণুপদ মিত্র আর তার কমিটি সবাইকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছে। কালীঘাটে হিন্দু মিশনে গিয়ে বিশুদ্ধ শাস্ত্রমতে বিধবা বিবাহ করেছে ফটিক। বিষ্ণুপদ নিজে তার সাক্ষী আছে। মাস 6 বাদে একদিন বিষ্ণুপদর খোঁজ নিতে গিয়ে দেখি সে বাসায় নেই। কলোনিতে 2 নম্বর চেনা মানুষ ফটিক, ভাবলাম তার একবার খবর নিয়ে যাই। আমাকে দেখে ফটিক সাদর সংবর্ধনা জানালো, আসুন ছোট কর্তা আসুন, আপনি আপনার বন্ধুর বাড়িতে আসেন যান, কিন্তু আমার এখানে ভুলেও একবার পায়ের ধুলো দেন না। শত হলেও দেশদেশী মানুষ, চোখের দেখা দেখতে প্রাণ তো আমারও চাই কর্তা। বললাম, সময় ছিল না ফটিক, না হলে সেদিনই আসতাম। ফটিক বলল,
আমি আরও ভেবেছিলাম আপনি বুঝি ঘেন্নায়। বললাম, ধুর ধুর, ঘেন্নার কি আছে, তুমি তো ভালো কাজই করেছ। ফটিক উৎসাহিত হয়ে বলল, আপনিই বলুন, ভালো কাজ করিনি? যে বউ ইচ্ছে করে ঘর ছেড়ে বেরিয়ে গেল, আমি যদি তার জন্য বিভাগী হয়ে বেড়াতাম, কি সেই কুকুরটার সঙ্গে কামড়াকামড়ি করতাম, তা কি বুদ্ধিমানের কাজ হতো? তার চেয়ে কলোনি শুদ্ধ লোক জানুক ফটিক মরদের বাচ্চা। সে এক বউ পালালে আরেক বউ ঘরে আনতে জানে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায়, মানুষ বাদরের মতো গাছে চড়ে থাকে না, আবার মাটিতেই সুখের ঘর বাঁধে কর্তা। বললাম, তা তো ঠিকই, তো তোমার এ বউ কাজকর্মে বেশ। ফটিক আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, বেশ ভালো, বেশ ভালো কর্তা। আগেরটা ছিল বাবু, কেবল নিজের শাড়ি চুড়ি তেল সিঁদুরের দিকে লক্ষ্য, কিন্তু এটি একেবারে পাকা গিন্নি, সংসার করতে জানে, এক সংসার করে এসেছে তো। বলতে বলতে প্রসঙ্গ পাল্টে ফেলল ফটিক। বলল, দেখুন বাড়ি ঘরের চেহারা, কী রকম কুমড়ো ফলিয়েছে দেখুন। ওগো, বউ ঠাকরুনের জন্য ভালো দেখে একটা কুমড়ো কেটে দাও তো ছোট কর্তার হাতে। চেয়ে দেখলাম উঠোনের চারদিক জুড়ে কুমড়োর মাচা, তাতে ছোট বড় কয়েকটি কুমড়ো ঝুলছে। স্বামীর আদেশে একটি কালো বেটে মোটাসোটা বউ ঘোমটা টেনে দা হাতে ঘর থেকে বেরিয়ে এলো। ফটিক তার হাত থেকে দাখানা নিয়ে বলল, আচ্ছা, আমি কেটে দিচ্ছি, তোমার নাগাল পেতে কষ্ট হবে। তুমি ছোট কর্তাকে এক গ্লাস চা করে দাও। চা করা শিখে নিয়েছি কর্তা, একদিনের বেশি সময় লাগেনি, সব পারে, ভারী বুদ্ধিমতী। এত প্রশংসায় লজ্জা পেয়েই বোধহয় বউটি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে লুকোলো। একটু বাদে কুমড়ো পেড়ে নিয়ে এলো ফটিক। সুখদা শাড়ির আঁচল দিয়ে গরম চায়ের গ্লাস ধরে আমার সামনে রেখে গেল। তাকিয়ে দেখলাম আগের চেয়ে ঘরদোর বেশি পরিপাটি হয়েছে ফটিকের। উঠোনটি গোবর দিয়ে নিকোনো, বারান্দাটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পাতায় ঢাকা তুলসী গাছটি আগের চেয়ে বেশি সতেজ। সুখদা ফটিককে সুখেই রেখেছে, তাতে কোনো সন্দেহ নেই। বললাম, তোমার সেই আলতার ব্যবসা আছে নাকি ফটিক? ফটিক বলল, আছে কর্তা, না থাকলে খাই কি, ভুলে গিয়েছিলাম, ভালো কথা মনে করিয়ে দিলেন। ওগো, এক শিশি স্যাম্পল দাও দেখি কর্তাকে। আমি বাধা দিয়ে বললাম, না না। ফটিক বলল, ভালো আলতা নিয়ে যান কর্তা, বউ ঠাকরুন পড়ে খুশি হবেন। সুখদা এক শিশি আলতা বারান্দায় নামিয়ে রেখে চলে গেল। আমি শিশিটির দিকে তাকিয়ে একটু হেসে বললাম, সেই নামই রেখেছ দেখছি, সেই সুহাসিনী তরল আলতাই রয়ে গেছে। ফটিক লজ্জিত হয়ে মুখ নামালো। একটু বাদে আমার দিকে ফের তাকিয়ে করুণ সুরে বলল, আমার দুঃখের কথা আর বলবেন না কর্তা। কৌতূহলী হয়ে বললাম, কী রকম? ফটিক বলল, আমার কপালে লেখা আছে কর্তা, নিত্য 30 দিন একটা নষ্ট মেয়ে মানুষের নাম নিয়ে আমাকে পেটের খোরাক জোগাতে হবে, নইলে এমন হয়। সে হারামজাদি পালিয়ে যাওয়ার পর আলতাটার নাম পাল্টে প্রথমে দিয়েছিলাম লক্ষ্মী আলতা, ঠাকুর দেবতার নাম, কিন্তু আলতাটা চলল না। পাইকারি দোকানে সবগুলি শিশি পড়ে রইল। আবার লেবেল পাল্টে আমার সতীসাধ্যী বইয়ের নাম দিলাম, করলাম সুখদা আলতা। পাইকার তো কর্তা রেগে আগুন, বলে, খেলা পেয়েছ, জাল জুয়া চুরি পেয়েছ। হেসে বললাম, তারপর? ফটিক বলল, তাকে তো সব কথা খুলে বলা যায় না কর্তা। কিল খেয়ে কিল হজম করলাম, কিন্তু খালি পেটে কিল কর্তা কদিন সয় বলুন তো। আলতার শিশিগুলি সব যখন ফেরত দিল পাইকার, আমাকে বাধ্য হয়ে ফের সেই নষ্ট মেয়ে মানুষটার নাম বসিয়ে দিতে হলো। পাইকার খুশি হয়ে বলল, তোমার মালটা আবার চলছে হে, তোমার সুহাসিনী নামের পয় আছে। কাণ্ড দেখুন কর্তা, এই সতী সাবিত্রী দেশে পয় হলো কি না। আলতার শিশিটি জোর করে আমার পকেটে ভরে দিল ফটিক,
কিছুতেই দাম নিল না। কুমড়োটা হাতে নিয়ে সে আমাকে রাস্তার মোড়ে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে এলো। হাঁটতে হাঁটতে হঠাৎ জিজ্ঞাসা করলাম, আচ্ছা, সুহাসিনীরা কোথায় গেল? তুমি বোধহয় আর খবর টবর কিছু জানো না? ফটিক বলল, জানবো না কেন কর্তা, সব জানি, সব খবরই রাখি। বেলেঘাটার ফুলবাগান বস্তিতে আছে দুজনে। পবন এ ব্যবসা সে ব্যবসা করে সব খুইয়ে শেষে একটা চামড়ার কারখানায় ঢুকেছে। যাতে বামুন হলে হবে কি, যেমন মতি তেমন তো গতি হবে ছোট কর্তা। বললাম, তা তো ঠিকই, আলতার ব্যবসা আর করেনি না? ফটিক বলল, ওনাকে করতে চেয়েছিল, কিন্তু সুহাসিনী বাধা দিয়েছে, বলেছে ওসব আলতা টালতার মধ্যে আমি আর নেই। আমাদের এই কলোনির পটল সরকার পবনের বন্ধু, তার যাতায়াত আছে সেখানে, তার কাছে একটা খবর পেলাম কর্তা। জিজ্ঞাসা করলাম, কি খবর? ফটিক বলল, সত্যিই কর্তা, পটল মানুষটি খাঁটি। তাছাড়া সে আমার গায়ে হাত দিয়ে বলেছে, মা কালী নামে দিব্যি করে বলেছে। তার কথা অবিশ্বাস করতে পারি নে কর্তা। পবন নাকি অন্য আলতা কিনে দিতে চেয়েছিল, কিন্তু সে হারামজাদি বলেছে, আমার নামের আলতা যখন বাজারে চলেছে আমি সেই আলতাই পরব। পবন তো পায়ের জুতো হয়ে আছে কর্তা, তার কি আর অন্য কিছু করবার জো আছে? বাস এসে দাঁড়ালো। ফটিক কুমড়োটা আমার হাতে তুলে দিতে দিতে বলল, কাণ্ড দেখুন কর্তা, হারামজাদি সিঁদুরের সম্পর্ক মুছে ফেলে আলতার সম্পর্কটুকু বজায় রেখেছে। কপালের ঘাম মুছবার ছলে ভিজে চোখ দুটিও মুছে ফেলল ফটিক। আমি চোখ ফিরিয়ে নিয়ে বাসের হ্যান্ডেল ধরলাম। গল্প শেষ করে বিমল রেখার দিকে তাকিয়ে বলল, ভেবে দেখুন এ আলতা এখন পরবেন কি পরবেন না। রেখা টেবিলের উপর থেকে চায়ের কাপ আর আলতার শিশি তুলে নিয়ে ভেতরে যেতে যেতে মুখ ফিরিয়ে ভ্রু ভঙ্গি করে বলল, যান। আমরা সিগারেট ধরালাম। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, সুহাসিনী তরল আলতা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।